বন্ধুরা, আমি আজকে আলোচনা করবো রূপশ্রী প্রকল্প নিয়ে। রূপশ্রী প্রকল্পে আপনারা জানেন, আবেদন করলে পরে 25,000 টাকা কিন্তু পাওয়া যায়। আর এই টাকাটা কিন্তু পাত্রীর অ্যাকাউন্টে দেওয়া হয়। এবার কিন্তু এই রূপশ্রী ফর্মে কিন্তু চেঞ্জ হয়েছে, এবং সেই ফর্মটি কিভাবে আপনি লিখবেন বা কিভাবে আবেদন করবেন সেটা আজকে বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। সেজন্য বলে দিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন দেখে নিই বন্ধুরা বিস্তারিত ভাবে ভিডিওটি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো গিয়ে রূপশ্রীর নতুন ফর্ম। এই ফর্মটি পূরণ করার আগে অবশ্যই আপনারা আমি যে বিষয়গুলো দেখাবো সেগুলো মনোযোগ সহকারে কিন্তু পূরণ করবেন। এই ভিডিওতে যেটা দেখাবো আজকে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিভাবে আপনি আবেদন করবেন এবং কিভাবে লিখবেন। তো দেখতে পাচ্ছেন, প্রথমে যেটা অফিস ইউজ ওয়ানলি আছে, এখানে কিন্তু আপনি কোনো কিছু করবেন না, অর্থাৎ কবে রিসিভ হচ্ছে, কে রিসিভ করতেছে, এটা কিন্তু আপনি কখনোই লিখবেন না। এটা কিন্তু যারা অফিসিয়াল আছেন তারাই কিন্তু ইনকোয়ারি করার পরে কিন্তু বিস্তারিত আপনারা এখানে লিখবেন। আপনারা জানেন রূপশ্রী ফর্মটি কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে বা এসডি অফিস থেকে আপনারা পেয়ে যাবেন। আর এই রূপশ্রী যে প্রকল্পটি আছে সেটি কিন্তু ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার যে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে সেখান থেকে কিন্তু দেওয়া হয়। এবার বলে দেই, এই রূপশ্রী প্রকল্পের কিন্তু নাম এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি। আপনারা জানেন, এটি কিন্তু পূর্বতন যে সরকার ছিল তারা কিন্তু এটি চালু করেছিল। এখন বর্তমানে সরকার চেঞ্জ হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু রূপশ্রী প্রকল্পটি আছে এখনো পর্যন্ত, কোন রকম চেঞ্জ হয়নি, শুধুমাত্র ফর্মে কিছুটা চেঞ্জ এসেছে। এবার প্রথমে যে বলা হয়েছে যে শুধুমাত্র ইংরেজিতে পূরণ করতে হবে, অর্থাৎ এটা কিন্তু আপনাকে অবশ্যই শুধুমাত্র ইংরেজিতেই ফিল আপ করতে হবে, বাংলায় আপনি লিখবেন না। প্রথম বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস ডিটেল, অর্থাৎ প্রার্থী যিনি আছেন তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে, এবং অবশ্যই নামটি কিন্তু হতে হবে যেটা কিনা আধারের সাথে লিঙ্ক করা আছে ব্যাংকের অ্যাকাউন্ট, ঠিক আছে, এবং আধার যে নাম আছে সেই নামটাই কিন্তু এখানে আপনি দেবেন। তো প্রথমে আপনি ইংরেজিতে এখানে যে নামটি আছে আপনার সেটা লিখবেন, আধারের যে নাম আছে সেই হিসেবে, ঠিক আছে। এরপরে দেওয়া আছে যে আপনার ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা অবশ্যই দিবেন, অর্থাৎ এটা কিন্তু পাত্রীর ক্ষেত্রে বলা হচ্ছে। প্রপোজ ডেট অফ ম্যারেজ, অর্থাৎ কবে বিবাহ হবে সেটার একটা প্রপোজ তারিখ, সম্ভাব্য প্রস্তাবিত তারিখ দিতে হবে এখানে। এখানে কালার সাইজ ফটো লাগাতে হবে। তারপরে বলা হয়েছে যে অ্যাড্রেস, অর্থাৎ ওয়েডিং সেরিমনি যেখানে হবে, অর্থাৎ বিয়ের অনুষ্ঠান যেখানে হবে সেখানকার ঠিকানা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তারপর বাড়ির নাম্বার, জিপি বা ওয়ার্ড, তারপর আপনার রোড, ব্লক, পিনকোড, পোস্ট অফিস, সমস্ত কিছু কিন্তু এগুলো ডিটেলস দিতে হবে। এগুলো নিয়ে আমি ডিটেলস বেশি বলছি না, কারণ এগুলো আপনি অবশ্যই পেরে যাবেন। এরপর বলা হয়েছে যে আপনার পিনকোড দিলেন, তারপরে আপনার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিয়ে দিবেন, যেটা আপনার সবসময় চালু থাকে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে কন্ট্যাক্ট নাম্বার হিসেবে দিয়ে দিবেন। তারপর বলা হয়েছে যে আপনি এই ফর্মটি, অর্থাৎ আপনি এই যে ফর্মটি সেখানে কিন্তু লেখার সময় অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস নেম ফাউন্ড ইন ফাইনাল ইলেকট্রাল রোল, অর্থাৎ পাত্রে যিনি আছেন তার নাম যদি ইলেকট্রাল রোল অর্থাৎ ভোটার তালিকায় যদি থেকে থাকে, এবার যেহেতু এসআইআর হয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি প্রচুর নাম কিন্তু কাটা চলে গিয়েছে। এবার অন্যান্য স্কিমের ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যে যাদের নাম কাটা গিয়েছে তাদের কিন্তু কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। তো সেজন্য কিন্তু এটি কিন্তু খুবই ভাইটাল যে আপনার নামটি ইলেকট্রাল রোলে আছে কিনা। তবে এখনো পর্যন্ত উপস্থিত প্রকল্পের জন্য কিন্তু বলেনি যে নাম না থাকলে পরে আপনি টাকা পাবেন না। তো যাই হোক, প্রথমে আপনি এপিক নাম্বার দিবেন, তারপর এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তারপর পার্ট নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার। এটা কিন্তু আপনি ভোটার যে লিস্ট আছে সেখান থেকে পেয়ে যাবেন, বা ইসিআই নেট যেটা অ্যাপ আছে সেখান থেকেও কিন্তু আপনি আপনার ভোটার ডিটেলস পেয়ে যাবেন। তো সেখানে এটা বসে দিতে হবে। তারপর বলা হয়েছে ইট অ্যাপ্লিক্যান্টস নেম নট ফাউন্ড ইন ফাইনাল ইলেকট্রাল রোল বাট ফ্যামিলি লিঙ্কেজ এস্টাবলিশড। এটা কিন্তু খুবই খুবই ভাইটাল, অর্থাৎ পাত্রীর যদি নাম ইলেকট্রাল রোল বা ভোটার লিস্টে যদি না থাকে, কিন্তু তার লিঙ্কেজ, অর্থাৎ তার বাবা হতে পারে, মা হতে পারে, বা দিদা দিদা বা ঠাকুরদা, এরকম যদি কেউ থাকে তাহলে তাদের লিঙ্কেজ দিলেও কিন্তু হয়ে যাবে। অর্থাৎ সেখানে যার নাম দিবেন তার এপিক নাম্বার, তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পার্ট এবং সিরিয়াল নাম্বার দিলে পরে কিন্তু হয়ে যাবে। যদি পাত্রীর ইলেকট্রাল রোলে নাম না থাকে তাহলে পরে কিন্তু এটি দিবেন। তারপর হচ্ছে ভোটার তালিকায় নতুন ভাবে করতে করে থাকলে, কারণ আপনারা জানেন
ভোটার তালিকায় কিন্তু একটি কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ নতুন করে নাম তুলতে গেলে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। যদি আপনি সেটা করে থাকেন, অর্থাৎ নাম তোলার জন্য যদি করে থাকেন, তাহলে কিন্তু এখানে যে অ্যাকনলেজমেন্ট স্লিপটি আছে একটা দেওয়া হয়, অর্থাৎ অ্যাকনলেজমেন্ট নাম্বার দেওয়া হয় আপনি আবেদন করার পরে, সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপর বলা হয়েছে ইউর অ্যাকাউন্ট শুড বি এবল টু রিসিভ 25,000 এট এ টাইম, অর্থাৎ 25,000 টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে এট এ টাইম ঢুকবে, এবং যেই অ্যাকাউন্টটি দেবেন সেটি যেন অবশ্যই আধার লিঙ্ক হতে হবে, এবং আপনার অ্যাকাউন্টের সাথে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, এবং আধারের সাথে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, সেরকম একটা অ্যাকাউন্ট দেবেন। কারণ এখন সমস্ত টাকা কিন্তু ডিবিটির মাধ্যমেই বেশিরভাগ ট্রান্সফার হয়, সেজন্য কিন্তু এই ডিটেলসটা কিন্তু অবশ্যই দিবেন। তারপরে এমআইসিআর আপনি পাসবুক খুললে পরে কিন্তু পেয়ে যাবেন আইএফএসসি কোড এবং এমআইসিআর নাম্বার। তারপর ব্যাংকের নাম দিবেন, ব্রাঞ্চ নাম দিবেন, এবং ব্যাংকের যে ব্রাঞ্চ সেটার অ্যাড্রেস দিবেন। এবার বলা হচ্ছে যে আপনি আপনার কাস্ট, তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনি প্রাইমারি নাকি সেকেন্ডারি নাকি ডিপ্লোমা না পোস্ট গ্রাজুয়েট করছেন, সেটা কিন্তু এখানে ড্রপ বক্সের আছে, সেখানে টিক করবেন। তারপরে বলা হচ্ছে আপনার কাস্ট কি, অর্থাৎ শিডিউল কাস্ট নাকি শিডিউল টাইপ না ওবিসি, যেটা হবেন আপনি সেখানে কিন্তু টিক মারতে হবে। বলা হচ্ছে ধর্ম কি, আপনি হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধইজম, যেটা আপনি ধর্ম সেটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে। এবার বলা হচ্ছে পাত্রের বিবরণ, তখন আপনি পাত্রের বিবরণ দিলেন, এবার হলো পাত্রের বিবরণ কিন্তু ডিটেলস দিতে হবে। এখানে নেম লিখতে হবে ফুল, এখানে পারলে পরে ক্যাপিটালে লিখবেন ফুল, তারপরে কালার সাইজ ফটো লাগাতে হবে পাত্রের, তারপর ডেট অফ বার্থ দিবেন, তারপরে পাত্রর মায়ের নাম বাবার নাম কিন্তু এখানে অবশ্যই লিখতে হবে, তারপরে পাত্রর অ্যাড্রেস লিখতে হবে, অর্থাৎ কারেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস সমস্তটা কিন্তু লিখতে হবে। পুলিশ স্টেশন থেকে শুরু করে পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট পিনকোড, সমস্ত কিছু কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এগুলো লেখার পরে তারপরে কিন্তু একটা ডিক্লারেশন দিতে হবে, অর্থাৎ ঘোষণা করতে হবে কি, যে আমি ঘোষণা করছি যে আমি অবিবাহিত এবং প্রচলিত বিবাহটি প্রথম বিবাহ, অর্থাৎ প্রথম বিবাহের ক্ষেত্রে কিন্তু এই 25,000 টাকা পাওয়া যায়, সেজন্য কিন্তু আপনাকে ডিক্লারেশন দিতে হবে যে আপনার প্রথম বিবাহটি এবং আপনি অবিবাহিত, এবং আমার পরিবারের বার্ষিক আয় 1.5 লাখ টাকার বেশি নয়, এটাও কিন্তু আপনি ডিক্লারেশন দিচ্ছেন। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, এই মর্মে আপনি কিন্তু ঘোষণা করছেন। ঠিক আছে, তাছাড়া আপনি 5 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন হলে পরে সেই বক্সে কিন্তু আপনাকে টিক মারতে হবে। তারপর বলা হচ্ছে আমার বয়স 18 বছর উপরে, তাহলে পরে কিন্তু আপনাকে এখানে একটা নথি দিতে হবে, যেখানে আপনার বয়স 18 বছর হয়েছে, সেটা কিন্তু প্রমাণ হিসেবে, যেরকম বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট, না হলে ভোটার আইডি কার্ড, আধার কার্ড ও প্যান কার্ড, অথবা গভর্নমেন্টের অন্য কোনো স্কুল সার্টিফিকেট যদি থাকে, সেটা কিন্তু আপনাকে বার্থ প্রুফ হিসেবে কিন্তু দিতে হবে। তারপরে দেখুন একটি বলা হয়েছে যে আমার নিজের নামে একটি সচ্ছল ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই মর্মে কিন্তু আপনি এখানে ড্রপ বক্সে ক্লিক করে দিবেন। তারপরে আপনার বলা হচ্ছে প্রুফ অফ প্রপোজড ম্যারেজ, অর্থাৎ বিবাহ নিমন্ত্রণ কার্ড হতে পারে, যেটা আমরা ইনভাইট কার্ড বলি, সেটা থাকলে পরে হবে, অথবা আপনার যদি ম্যারেজ রেজিস্ট্রেশন হয় সেটার নাম্বার যদি থাকে বা নোটিশ যদি থাকে সেটা দিতে পারেন, অথবা সেলফ ডিক্লারেশন দিলে পরেও কিন্তু আপনার হবে। যেটা দিবেন আপনি সেটাই কিন্তু এখানে টিক করতে হবে, অর্থাৎ ড্রপ বক্সে ক্লিক করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ম্যারেজ ইনভাইটেশন কার্ড যেটা আছে নিমন্ত্রণ পত্র, সেটাই কিন্তু ইনক্লুড করা হয়, অর্থাৎ এই ডকুমেন্টটা কিন্তু আপনাকে দিতে হবে। তাছাড়া বলা হচ্ছে এখানে আপনার আধার নাম্বারটি কিন্তু এখানে এই ড্রপ বক্স আছে সেখানে কিন্তু বসাতে হবে। তারপরে একটা আধার কনসেন্ট দিতে হবে আপনাকে, প্রথমে আধার নাম্বার বসিয়ে দিবেন, ঠিক আছে, তারপরে এখানে কিন্তু আপনাকে আপনার সই করে এবং এখানে ফুল নাম কিন্তু আপনাকে লিখতে হবে, অর্থাৎ পাত্রীকে কিন্তু লিখতে হবে। তারপর বলা হচ্ছে আমার আধার নাম্বার এত বাংলায় দেওয়া আছে, এটা যেটা ইংলিশ আপনি করলেন সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে কিন্তু বলা হয়েছে যে এখানে পাত্রের বয়স, অর্থাৎ আগেরটা দেখলে পাত্রে, এবার কিন্তু পাত্রের বয়সের জন্য তাকেও কিন্তু ডিক্লারেশন দিতে হচ্ছে মোটামুটি। আম, আর কি 21 যে বছর হয়েছে তার, সেটার জন্য বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড দিতে হবে। আপনারা জানেন ছেলেদের ক্ষেত্রে 21 বছর, মেয়েদের ক্ষেত্রে 18 বছর হলে পরে কিন্তু বিয়ে করতে পারে সে, এবং লিগ্যাল বিয়ে করতে পারে। তাহলে পরে এখানে তার প্রমাণপত্র দিতে হবে, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে তাকে এখানে 21 বছর যে তার বয়স হয়েছে সেটার প্রমাণপত্র কিন্তু এখানে তাকে দিতে হবে। তারপর ডিক্লারেশন দিতে হচ্ছে যে আপনি কোনো ভুল তথ্য দেননি, আপনি এখানে যা দিয়েছেন। তারপরে কিন্তু সিগনেচার হবে অ্যাপ্লিকেন্টের এখানে লিখে, তারপরে কিন্তু সই করে দিতে হবে। এরপরে দেখুন যেটা দেওয়া আছে ফর অফিসিয়াল করলে, অর্থাৎ যিনি ইনকোয়ারি অফিসার থাকবেন, অর্থাৎ আপনার বিয়ের যে হচ্ছে সেটা যিনি ইনকোয়ারি করবেন, তিনি কিন্তু এখানে আপনার নাম, অ্যাপ্লিকেশন নাম্বার, রিসিপ্ট ডেট, ইনকোয়ারি ডেট, কবে গিয়েছে আপনার বাড়িতে ইনকোয়ারি করতে, প্লেস অফ ইনকোয়ারি জিপি নাকি বাড়িতে গিয়েছিল, সেটা কিন্তু ডিটেলস সে লিখে দিবে। তারপরে অ্যাপ্লিকেন্ট ইজ আনম্যারিড, এরকম মর্মে কিন্তু সমস্ত কিছু লিখে তারপরে কিন্তু দেওয়া হয়। তাদের ফ্যামিলি ইনকাম 18 বছর আছে,
1.5 লাখ টাকার উপরে নয়, তার বয়স 18 হয়েছে, পাত্রের বয়স 21 বছর, সে পশ্চিমবঙ্গের বাসিন্দা, এই সমস্ত কিছু তথ্য কিন্তু তাকে ইয়েস বা ট্রু বা ফলস লিখে বা টিক মেরে সেটা কিন্তু লিড দেখাতে হবে। এরপরে ইফ অ্যাপ্লিক্যান্টস এপিক নাম্বার ফাউন্ড, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করতেছে তার যদি ভোটের ডিটেলস পাওয়া যায় তাহলে কিন্তু সেটা এখানে ডিটেলস আবার বসাতে বলেছে। ঠিক আছে, যদি না থাকে তাহলে কিন্তু লিঙ্কে দিতে হবে। এই সমস্ত কিছু করে দেওয়ার পরে বলা হয়েছে যে whether applicant has applied to tribunal and is currently sub judice, অর্থাৎ যদি আপনি এসআইআর এর জন্য অ্যাপ্লাই করে থাকেন, এসআইআর নাম কেটে যায় এবং সেটা যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন বা ট্রাইব্যুনালে যদি গিয়ে থাকে আপনার আবেদনটি, তাহলে কিন্তু এখানে তার ডিটেলস দিতে বলা হয়েছে। তারপরে কি বলা হয়েছে, উইটনেস, অর্থাৎ উইটনেস আপনারা জানেন 2 জন বা 5 জনের সাক্ষীর একটা ব্যাপার আছে। তো 5 জনের নাম লিখে সই সিগনেচার করে তারা কিন্তু সাক্ষী দিবেন, অর্থাৎ উইটনেস হিসেবে। তারপরে ইনকোয়ারি অফিসার যদি 2 জন থাকে তাহলে তার ডিটেলস কিন্তু এখানে লিখবে, নাম, ডেজিগনেশন, সিল চাপড় দিয়ে কিন্তু এখানে লিখে দিবেন। অর্থাৎ আপনার যারা ইনকোয়ারি করতে যাবে তারাই কিন্তু এখানে ডিটেলস লিখবে, ইনকোয়ারি অফিসার। তারপর অর্ডার দিবে যে আপনার অ্যাপ্লিকেশনটি স্যাংশন হলো নাকি রিজেক্ট করা হলো। এরপরে স্যাংশন যিনি করবেন অর্থাৎ অফিসার, তিনি সই টই করে কিন্তু এটা অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে দেবে এবং বিয়ের আগে কিন্তু 25,000 টাকা পাত্রীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। অ্যাপ্লিকেশন নাম্বার কোথা থেকে রিসিভ করা হলো, কাকে দেওয়া হলো, এই পার্টটা কিন্তু আপনাকে অবশ্যই ছিঁড়ে দিয়ে দিবে কিছুটা অংশ, যেটা আপনার কাছে খাতা রেফারেন্সের জন্য থাকবে। ঠিক আছে, দেখুন এখানে বলা হচ্ছে যে আপনার আবেদনপত্র জমা দেওয়ার 2 দিন পরে সরকার আধিকারিক আপনার এলাকা পরিদর্শন করবেন এবং আবেদনপত্র আপনার দেওয়া তথ্যের সত্যতার সাথে মিলিয়ে দেখবেন, অর্থাৎ আপনি যে তথ্য দিয়েছেন সেটা মিলছে কিনা সেটা কিন্তু চেক করে দেখবেন। ঠিক আছে, এটাই হলো রূপশ্রীর নতুন ফর্ম। এটা আপনাদের আজকে ডিটেলসে বলে দিলাম। এরপরও যদি আপনার কোনো রকম কনফিউজ থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি পরবর্তীতে আপনার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে পরে আপনারা আমাকে ফলো করতে পারেন, আমি তাহলে